নমস্কার, সাফল্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাফল্য বাংলা, বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে। আমি প্রদীপ চ্যাটার্জি, কাকিনাড়া। যারা বাংলা ভালো করতে চায় তাদের জন্যে আমার এই প্রয়াস। প্রথমে পিতামাতার আশীর্বাদ এবং যে আমাকে এই চ্যানেল খুলতে ইন্সপায়ার করেছে তাকে অকুণ্ঠ স্নেহ জানিয়ে আমি আমার পরবর্তী ভিডিও ইউটিউব চ্যানেলে দিতে চাই। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাফল্য। আমরা আজকে পড়াবো দশম শ্রেণীর প্রথম কবিতা, তার নাম অসুখী একজন। অসুখী একজন কবিতাটা পড়তে গেলে আগে জানতে হবে যে এটা আমাদের ভারতীয় কবিতা নয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একটা নতুন সিস্টেম চালু করেছে যে প্রত্যেকটা ক্লাসে তোমাদের একটা করে বিদেশিদের কাব্য, কবিতা বা গদ্য পড়তে হবে। তা পাবলো নেরুদা, যিনি, তার আসল নাম নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসো আলতো। নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসো আলতো। তার জন্ম চিলির সীমান্ত শহর, চিলি হচ্ছে লাতিন আমেরিকার দেশ, পার্লেতে। তার আসল নাম বললাম নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসো আলতো। এবং বলেন যে পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জা নেরুদা, চেক প্রজাতন্ত্র, চেক রিপাবলিকের লেখক জা নেরুদা। এবং পাবলো নামটির উৎস সম্ভবত, আমাদের টেক্সট বইতে দেওয়া আছে, দেখো, পাবলো নামটির উৎস সম্ভবত পাবলো পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য। যেন এই পাবলো নেরুদার পিতা রেলে চাকরি করতেন। পিতা চাইতেন তার সন্তানও রেলে চাকরি করুক, কিন্তু তিনি যাননি। তার বরাবর সাহিত্যের প্রতি ঝোঁক, সমাজতন্ত্রের প্রতি ঝোঁক। মাত্র 10 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশ পেয়েছে। তার লেখা দেখে তার পিতা তো রেগে গেলেন এবং লেখাটা ছিঁড়ে ফেলে দিলেন। কিন্তু ছাই দিয়ে কি আর আগুন চাপা দেওয়া যায়? যায়নি। পাবলো নেরুদা নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং তোমরা আর একটা লেখকের নাম যেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তিনিও সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তার নজরে আসে পাবলো নেরুদা, ব্যাস, আর তাকে পিছনে তাকাতে হয়। দেখো, বলেছে যে তিনি মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যেমন কবিতা লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ্য ইস্তাহার। 1927 সালে চিলির সরকার তাকে রেঙ্গুনে পাঠায়। এই পদে তিনি চীন, জাপান, কলম্বো এবং ভারতেও আসেন। 71 খ্রিস্টাব্দ, মনে রাখবে, 1971 তিনি সাহিত্যে নোবেল পান। এবং চিলিতে আগাস্তো পিনোচেতের নেতৃত্বে যখন সামরিক অভ্যুত্থান হয় তখন ক্যান্সার হয়ে হাসপাতালে ভর্তি হন। 3 দিন পরে তিনি সেখানেই মারা যান। তার কিছু কবিতার গদ্য ডিটেলস দেওয়া আছে, যে 20টা প্রেমের কবিতা, একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, হোয়াকিং মুড়িয়ে তার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা ইত্যাদি। তা তোমরা আজকে যে অসুখী একজন কবিতাটি পড়বে, এটার নাম হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। ইংরেজিতে বলা হয় দ্য আনহ্যাপি ওয়ান। এবং মূল কবিতাটি মনে রাখবে স্প্যানিশ ভাষায় লেখা। মূল কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা। পাবলো নেরুদা, কি নাম? নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসো আলতো। এবং তোমাদের জন্যে যিনি এটিকে বাংলায় কনভার্ট করেছেন তিনি হলেন নবারুণ ভট্টাচার্য। এই নবারুণ ভট্টাচার্যর যে আমাদের জন্য অনুবাদ করলেন বা তোমার জন্য অনুবাদ করলেন, এটা পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি। মূল কাব্যের নাম মনে রাখবে এক্সট্রা ভাগারিয়া। মূল কাব্যের নাম হচ্ছে এক্সট্রা ভাগারিয়া। তাহলে এক্সট্রা ভাগারিয়া মূল কাব্যে এই কবিতাটির নাম ছিল লা দেসদিচাদা। আবার বলছি, এক্সট্রা ভাগারিয়া মূল কাব্যে এই কবিতার নামটা ছিল লা দেসদিচাদা। আর আমাদের নবারুণ ভট্টাচার্য যখন এই কবিতাকে অনুবাদ করলেন, কবিতার নাম হয়ে গেল অসুখী একজন। এবং নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থের মধ্যে এই অসুখী একজন কবিতাটি রয়েছে, সেই কাব্যগ্রন্থটির নাম ছিল বিদেশি ফুলে রক্তের ছিটে। আর মূল কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা। দেখো, তাহলে বুঝতে পারলে তুমি যে মূল কাব্যের নাম এক্সট্রা ভাগারিয়া আর কবিতার নাম ছিল লা দেসদিচাদা, যেটা নেরুদার। আর নবারুণ ভট্টাচার্যের যে কাব্য এটি ঠাঁই পায় তার নাম হচ্ছে বিদেশি ফুলের
রক্তের ছিটে, আর কবিতার নাম তো তোমরা জানো, অসুখী একজন। তাহলে অসুখী একজনটা কে? দেখো, প্রকৃত অর্থে এই কবিতা পড়লে মনে হবে কোনো প্রণয়িনী, কবির প্রেমিকা, কবির মাতা, কিন্তু প্রকৃত অর্থে এই অসুখী একজন কবিতাটা, যে অসুখী তিনি হলেন কবির স্বদেশ ভূমি, কবির স্বদেশ মাতা, তিনি প্রকৃত অসুখী। আর যদি একদম পার্মানেন্ট কোশ্চেন বলে যে প্রকৃত অসুখী কে, তাহলে অ্যান্সার হবে যুদ্ধ বিধ্বস্ত মানুষ, অ্যান্সার হবে যুদ্ধ বিধ্বস্ত মানুষ। দেখো লিখেছে, তাহলে আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? আমি কবি বা কল্পকথক, তাকে মানে স্বদেশ মাতা। এখানে লেখা আছে দেখো, কোনো নারী রূপী, কবির প্রেমিকা, কবির প্রণয়িনী, কবির মাতা। এর আড়ালে অ্যাকচুয়াল কবি স্বদেশের কথা বলেছেন। অ্যাকচুয়াল কবি সমাজতান্ত্রিক মতে বিশ্বাসী ছিলেন, যুদ্ধের কারণে তিনি দেশত্যাগী হন, যুদ্ধের প্রয়োজনে তিনি দেশত্যাগী হন। তাহলে আমি তাকে ছেড়ে দিলাম, আমি হচ্ছে কবি বা গল্প কবিতার কথক, তাকে হলেন কবির স্বদেশ মাতা বা কবির প্রণয়িনী। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, অর্থাৎ কবিতার স্বদেশকে ত্যাগ করে কর্তব্যের টানে যুদ্ধে চলেছেন। তিনি কে? তিনি কবির প্রণয়িনী, কবির মাতা, কবির স্বদেশ মাতা, অ্যাকচুয়াল কবির স্বদেশ। স্বদেশকে ছেড়ে কবি চলেছেন কোথায়? না, কবি চলেছেন কর্তব্যের টানে যুদ্ধ করতে। কোথায় দাঁড় করিয়ে রাখলেন তাকে? না, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে, দেখো লেখা আছে দূর দূরে। এই দূর দূরে কথাটা বহু দূর বোঝাতে ব্যবহার করা হয়েছে। আমি চলে গেলাম দূর দূরে, এই দূর দূরে কথাটা বহু দূর বোঝাতে ব্যবহার করা হয়েছে। সে জানতো না, সে কে? কবির প্রণয়িনী, কবির স্বদেশ। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কারণ যুদ্ধ দাঙ্গা এর অনিবার্য পরিণতি, একমাত্র পরিণতি হচ্ছে মৃত্যু। যুদ্ধ বলো, দাঙ্গা বলো, তার একমাত্র বা অনিবার্য পরিণতি হচ্ছে মৃত্যু। তা কবিও জানেন যে আমি কর্তব্যের টানে দেশ ছাড়ছি, স্বদেশকে ত্যাগ করে যাচ্ছি আমি, আমার একমাত্র পরিণতি মৃত্যু। তাই কবির প্রণয়িনী জানতো না বা কবির স্বদেশ জানে না যে আমার সন্তান আর ফিরে আসবে না। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, নান মানে সন্ন্যাসিনী। একটা কুকুর চলে গেল, কুকুর চলে গেল হচ্ছে সময়ের প্রবহমানতা, অর্থাৎ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্যে পড়ে থাকে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ এই যে কবিতার প্রিয় স্বদেশ ভূমিকে, কবিতার প্রিয় জন্মভূমিকে ত্যাগ করে চলে গিয়েছেন, এতে সময়ের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, সময় বয়ে চলেছে আপন খেয়ালে। এবং কুকুরের হেঁটে চলে যাওয়া, দেখো একটা কুকুর চলে গেল, কুকুরে চলে যাওয়া, হেঁটে গেল গির্জার এক নান, অর্থাৎ নান অর্থাৎ গির্জার সন্ন্যাসিনী নিজের কর্মের জন্য চলেছেন। অর্থাৎ আমাদের মানুষের ইতিহাস কি জানো? কর্মের আর ঘর্মের ইতিহাস। ভোরবেলা থেকে রাত্রির পর্যন্ত আমাদের একটাই ইতিহাস, কর্মের আর ঘর্মের, এর কোনো পরিবর্তন হয় না। তাই বলেছে একটা কুকুর হেঁটে গেল, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, অর্থাৎ সময়ের প্রবহমানতা। কবি যে চলে গেলেন, এতে যে সময় থমকে গেল না। এবং আমরাও আমাদের প্রচুর প্রিয়জনকে হারিয়েছি, প্রত্যেকেই হয়তো কেউ না কেউ প্রিয়জন তার কাছ থেকে চলে গিয়েছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। দেখো সময় কিন্তু থেমে নেই, আমাদের কর্ম চলছে, আমরা কিন্তু এগিয়ে চলেছি। কারণ কি? কারণ স্মৃতি কি জানো? স্মৃতি হচ্ছে জোনাকির মতো, জলে নেভে জলে, কখনো নেভে কখনো জলে। তাই স্মৃতি যখন মনে পড়ে তখন ওই জ্বলে ওঠে, হৃদয়কে একটু আঘাত করে, ব্যথা দেয়, আবার তুমি কর্মের টানে, কর্মের প্রবাহে তুমি আবার নিজে এগিয়ে চলে। থামলে তো মুশকিল। সেই রবীন্দ্রনাথের কবিতাটা মনে আছে, আমরা চলি সমক পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ঠিক এরকমই আর কি। যাই হোক, বলছে একটা সন্ন্যাসী, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, অর্থাৎ সময়ের প্রবহমানতা, সে কারোর জন্য থেমে থাকে না, অপেক্ষা করে না। এবং কুকুরের হেঁটে যাওয়া, চলে যাওয়া, এবং সন্ন্যাসীর হেঁটে যাওয়া কর্মের আর ঘর্মের ইঙ্গিত বহন করে, সময় কারোর জন্যে অপেক্ষা করে না। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এমনি প্রিয়জনের বিচ্ছেদের পর আস্তে আস্তে একটা সপ্তাহ কেটে গেল, কেটে গেল একটা বছর।
বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তাহলে বৃষ্টিতে এখানে হচ্ছে স্মৃতির মলিনতা, বৃষ্টিতে ধুয়ে দিল, মানে কবির যে শেষটুকু চিহ্ন পায়ের দাগ, এটা বৃষ্টি ধুয়ে গেল। অর্থাৎ এই যে সময়ে বয়ে গেল না, যে কুকুর হেঁটে গেল, গির্জার এক নান হেঁটে গেল, কুকুর চলে গেল, সময়ের প্রবাহমানতা, মানে যত সময় চলেছে, আবার বলছি যত সময় চলেছে তত মানুষের অন্তর থেকে কবির স্মৃতি মুছতে শুরু করেছে, স্বদেশের থেকে স্মৃতি মুছতে শুরু করেছে আস্তে 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 আস্তে। ওই যে সেই ক্লাস 9-এর একটা কবিতা আছে না, আবহমান, আবহমান কবিতায় বলা আছে যে নোটে গাছটি বুড়িয়ে ওঠে তবু মুড়োয় না। অর্থাৎ বয়স হয়, স্মৃতি আস্তে 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 স্মৃতির বয়স হচ্ছে, স্মৃতি আস্তে আস্তে মুছতে শুরু করেছে, তাহলে স্মৃতির মলিনতা, স্মৃতি মলিন হয়ে ওঠে। তাই বলেছে দেখো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আর ঘাস জন্মানোই হচ্ছে অ্যাকচুয়াল স্মৃতির মলিনতা। আস্তে আস্তে আমি যাদের সঙ্গে ছিলাম তাদের মন থেকে আস্তে আস্তে আমার স্মৃতি মুছতে শুরু করেছে, স্মৃতি আমার মলিন হতে শুরু করেছে। আর বৃষ্টি আমার শেষ চিহ্নটুকু, মানে আমার পায়ের দাগটুকু মুছে দিল। যেমন বৃষ্টি পায়ের দাগটুকু মুছে দিল আমার উঠোন থেকে, আমার রাস্তা থেকে, তেমন ঘাস জন্মালো রাস্তায়। এখানে হচ্ছে মন থেকে আস্তে আস্তে স্মৃতিটা মুছতে শুরু করল। ঘাস স্মৃতির মলিনতা, মলিন হতে শুরু করেছে স্মৃতিটা। কার থেকে? না আমার সেই প্রিয়জনদের থেকে, যাদের ছেড়ে আসার সময় আমার কষ্ট হচ্ছিল, আমাকে ছাড়ার সময় যাদের কষ্ট হচ্ছিল, সেই প্রিয়তমা, সেই মা, কিংবা সেই প্রেমিক, কিংবা কবির স্বদেশ, আস্তে আস্তে তাদের অন্তরেও আমি বিস্মিত হতে শুরু করেছি। বলেছে ঘাসে জন্মালো রাস্তায়, বুঝতে পারলে? তাহলে স্মৃতির মলিনতা নেক্সট। আর একটার পর একটা পাথরের মতো প্রিয়জনের বিচ্ছেদ বেদনায় যে স্বদেশ, কবির স্বদেশ কিংবা কবির প্রিয়তমা, তার অন্তরে বছরগুলো নেমে আসে একটার পর একটা পাথরের মতো। তাহলে পাথরের মতো বছরকে, আচ্ছা পাথর অত্যন্ত কঠিন বাবা। প্রিয়জনের বিচ্ছেদে, প্রিয়জনকে হারিয়ে কবির স্বদেশে কিংবা কবির প্রিয়তমার কিংবা কবির প্রণয়নীর মাথার ওপর বছরগুলো নেমে এসছে কঠিন পাথরের মতো। মাথাগুলো নেমে এসছে কঠিন, বছরগুলো নেমে এসছে কঠিন পাথরের মতো। তাই বলা হয়েছে একটার পর একটা পাথরের মতো, একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো, মানে পাথর, একটা পাথর তার মাথায় আর একটা পাথর, মানে কঠিন, মানে প্রত্যেকটা পরবর্তী ঘটনাগুলোই প্রত্যেকটা কঠিন। প্রিয়তমার বা স্বদেশের মাথায় নেমে এসেছে বছরগুলো, মানে সাধারণ বছরগুলো হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। তাই বছরকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? স্যার কঠিন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? প্রিয়জনের বিচ্ছেদ বেদনায় সত্যি বছরগুলো অত্যন্ত কঠিন হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তাই বলছে একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তাহলে তার মানে কার? না কবির প্রিয়তমার। এখানে কি? এখানে সে কোনো নারী নয়, সে হচ্ছে কবির স্বদেশ। কারণ না তার দেশ মাতা, তার দেশপ্রেমিকের বিচ্ছেদ ব্যথায়। আর কবি তো একজন দেশপ্রেমিক, যে যুদ্ধের জন্যে স্বদেশ ত্যাগ করেছেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে স্বদেশ ত্যাগ করেছেন। এবার বললেন তারপর যুদ্ধ হইল। আমরা জানি মানব জীবনে রক্তক্ষয়ী সংগ্রাম হলো যুদ্ধ। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু দেখবে অনেক জায়গায় বা মতামত দিয়েছেন স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে। 1936 জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে হয়েছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো জানি আমরা 1939 থেকে 1945। বহু জায়গায় দুটো অপশান পাবে, তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে পারো। ও যে তারপর যুদ্ধ এলো, কিন্তু যুদ্ধকে কবি নর্মাল বললেন না। যুদ্ধ মানে পুতুল পুতুল খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। এখানে যুদ্ধ কোনো নর্মাল নয়। যখন যুদ্ধ নেমে আসে, কিন্তু কবি এখানে বললেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ধরো সাপোজ আগ্নেয়গিরি থেকে যদি রক্ত বেরোয়, অ্যাকচুয়াল বেরোতো না ভাব, চারদিকটা ছড়িয়ে পড়ে, যেখানে ছড়িয়ে পড়ে সেখানে ধ্বংস করে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়। তেমন প্রিয়জনের বিচ্ছেদে যখন যুদ্ধ নেমে আসে, সেই যুদ্ধ হয়ে ওঠে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো কঠিন। মানে যেখানে যুদ্ধ, অ্যাকচুয়াল যুদ্ধ মানে কি? মৃত্যু। আমরা জানি দুটো ওয়ার্ল্ড ওয়ার, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে, কত সম্পদ হানি হয়েছে, কত জীবন হানি হয়েছে। তুমি ভেবে দেখো একবার। তাহলে যুদ্ধ তো জোক নয়, যুদ্ধ তো মজা নয়, যুদ্ধ মানে খেলা নয়। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে যেহেতু আগ্নেয় পাহাড়ে লাভা বেরিয়ে সব ধ্বংস করে, তেমন যুদ্ধ কি করে?
না পারিপার্শ্বিক সব কিছু ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে ঠেলে দেয় অন্ধকারের পথে। এই যে তোমরা জানো এখনও যে ইসরায়েল গাজা যে যুদ্ধগুলো চলছে, তুমি দেখবে ওখানকার মানুষের কি অনিশ্চিত জীবন, ওখানকার শিশুদের কি অনিশ্চিত জীবন, জানে না হয়তো এক্ষুনি তাদের জীবনটাকে মৃত্যুর ঠিকানায় নিয়ে চলে যাবে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পারবে যে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে যুদ্ধকে কেন তুলনা করা হয়েছে? শিশু আর বাড়িরা কোন হলো? বাবা শিশু কারা? শিশু হচ্ছে দেশের ভবিষ্যৎ। মানে যুদ্ধে শিশুদেরও ছাড় দিল না, মানে দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আর বাড়িরা মানে বাড়ি হচ্ছে আশ্রয়, আমাদের বাড়ি মানে বাড়ি, গৃহ, আশ্রয় ধ্বংস হলো। তার মানে মানুষ কী হয়ে পড়লো? তাহলে যুদ্ধে যেমন দেশের ভবিষ্যৎ নষ্ট হয়, তেমনি যুদ্ধ মানুষকে গৃহহীন করে তোলে। বাড়ি মানে গৃহগুলো ধ্বংস হলো, মানুষ গৃহহীন হলো। তাহলে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মানুষ গৃহহীন হলো, শিশু আর বাড়িরা খুন হলো। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটিকে না, সেই কবির জন্যে অপেক্ষমান, কবির স্বদেশ, কবির প্রিয়তমা, কবির প্রণয়িনী, কবির প্রেমিকা, তার মৃত্যু হলো না। কারণ ভালোবাসা শত আঘাতে, শত যুদ্ধে, শত বেদনায় তার দীপটি জ্বালিয়ে রাখে, দীপশিখাটি জ্বালিয়ে রাখে। ভালোবাসা অমর, ভালোবাসা অমর, ভালোবাসার কোনো মৃত্যু নেই, ভালোবাসা মৃত্যুহীন। তাহলে সেই মেয়েটি যেন ভালোবাসার অমর শিখা জ্বালিয়ে কবির জন্যে অপেক্ষা করছেন। তাহলে এই ভয়ঙ্কর আঘাত যখন শিশুরা পর্যন্ত, দেশের ভবিষ্যৎ শেষ হয়ে গেল, বাড়িগুলো ধ্বংস হলো, মানুষ গৃহহীন হয়ে পড়ল, কিন্তু ভালোবাসার মৃত্যু ঘটাতে পারে না। তাহলে যুদ্ধে কি হলো না, যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হলেও ভালোবাসা অমর, কবির সেই প্রিয়তমা বা স্বদেশের মৃত্যু হলো না। অন্যভাবে বলি, স্বদেশের প্রতীক্ষার মৃত্যু হলো না সন্তানের প্রতি। এবার সেই যুদ্ধের আগুন ধরে গেল সমতলে, সমতলে আগুন ধরে গেল। সমতল মানে জানো, সমতল জায়গায়, মানে শহরে আর কি, শহরে বলো, সমতল ভূমিতেই তুমি বলতে পারো। শান্ত হলুদ দেবতা, স্যার দেবতা তো জানি ভগবান, স্যার দেবতাকে শান্ত বলা হলো কেন, হলুদ বলা হলো কেন? বাবা দেবতাদের প্রতিষ্ঠা হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাসে দেবতা বিরাজ করছে। দেবতা কোথায় থাকে জানো? মানুষই দেবতা ঘরে, তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। মানে দৈব বিশ্বাস হচ্ছে মানুষের অন্তর থেকে হয়, দৈব বিশ্বাস মানুষের অন্তর থেকে হয়, অন্তরের বাইরে দেবতার কোনো অস্তিত্ব নেই। তুমি যদি মনে করো আমি ঠাকুরের থালায় আজকে কালাকাত দেবো না, ঠাকুরের কি ক্ষমতা আছে বলো না? তিনি নকুন্দনের জায়গায় কালাকাত খেতে পারবে? তুমি যা দেবে ভাই তাই, চিনি দিয়ে তাই খাবে, কিচ্ছু করার নেই। আমরা মনে করি যে যা কিছু করেন ভগবান, বিশ্বাস করি আমরা হাজার হাজার বছর ধরে। এই বিশ্বাসের ওপর ভর করেই আমরা তার পুজো করি, এই বিশ্বাসের ওপর ভর করে আমরা তার পুজো করি। কিন্তু যখন দেখছে যুদ্ধ, মানুষ কি করবে জানে না, আঘাত, যুদ্ধের রক্তের আগ্নেয় পাহাড়ের মতো নেমে এলো, মানুষ মারা গেল, শিশুরা খুন হলো, বাড়িগুলো ধ্বংস হলো, এগুলো ভগবান নীরব। তাই তাকে বলা হয়েছে শান্ত। মানে দৈব শক্তি কি পেয়েছে? তার লোপ পেয়েছে। যুদ্ধের সময়ও যদি তোমার দৈব শক্তি না জেগে ওঠে, তাহলে তুমি কিসের দেবতা? তাহলে মানুষের দৈব বিশ্বাসে কি ধরলো? ফাটল ধরে গেল। তাই বলছে যে সমতলে ধরে গেল এখন শান্ত। আর হলুদ মানে, স্যার হলুদ মানে বিবর্ণ। তাহলে দেবতারা শান্ত মানে, কারণ দেবতারা নিষ্ক্রিয়, কোনো কাজ করছে না, তাই নিষ্ক্রিয় শান্ত। তাহলে আমরা যদি শান্ত হয়ে বসে আছি, তার মানে আমি নিষ্ক্রিয়, কোনো কাজ করছি না। আর হলুদ মানে, হলুদ হচ্ছে বিবর্ণ, গাছের পাতা হলুদ মানে কি? বিবর্ণ। অর্থাৎ দেবতারা তাদের শক্তি যেমন হারিয়েছেন, দেবতারা শান্ত মানে তারা কাজ করতে পারছেন না তাই তারা শান্ত, কাজ করছেন না তাই তারা শান্ত। আর বিবর্ণ মানে তারা স্থবির হয়ে পড়েছেন, তারা জীর্ণ হয়ে পড়েছেন। কারণ অনেক তো বয়স হলো দেবতাদের, আর কতদিন মানুষ মিথ্যা আশ্বাস নিয়ে তাকে পুজো করবে? কারণ পাথরে জান ডালি আমরা, বিশ্বাসের জন্যে একটা পাথর দৈব দেবতায় পরিণত হয়। দেবতার জন্য একটা গল্প আছে, পড়তে পারো, ভালো লাগবে, সার্চ করে দেখো দেবতার জন্য। তাহলে আমাদের এত বছরের বিশ্বাস, আমরা মন্দিরে তাকে প্রতিষ্ঠা করেছি, তাই যুদ্ধের সময় তিনি যদি কাজ না করেন, যখন দেশের ভবিষ্যৎ শিশুরা খুন হচ্ছে, যখন বাড়িগুলো ধ্বংস হচ্ছে, তাহলে কিসের দেবতা তারা? তাই কবি তাদের বললেন শান্ত। অর্থাৎ তারা কি? তারা কর্মক্ষম
কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। আর হলুদ মানে কি? বিবর্ণ, জীর্ণতা, জীর্ণ হয়ে পড়েছেন। শান্ত হলুদ দেবতা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, অর্থাৎ মানুষের বিশ্বাসে হাজার হাজার বছর ধরে দেবতা রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়, এবং মানুষ সেই পাথরে জীবন ঢেলে তাকে পুজো করছে, জীবন ঢেলে তাকে পুজো করছে। কিন্তু যুদ্ধ কী করলো? মানুষের সেই দৈব বিশ্বাসে ফাটল ধরালো। মানুষ বুঝতে পারলো না দেবতার অ্যাকচুয়াল কি, দেবতার অ্যাকচুয়াল বিবর্ণ, দেবতার অ্যাকচুয়াল কর্মক্ষমহীন, স্থবির। আর উল্টে পড়লো মন্দির থেকে। এই মন্দির থেকে উল্টে পড়া মানে মানুষের দৈব বিশ্বাসে ফাটল ধরা। এতদিন মানুষ দেবতাকে ভরসা করে, বিশ্বাস করে যে তুমি বিপদে আমার তারণকর্তা, তুমি বিপদে আমার ত্রাতা, তোমাকে মন্দিরে প্রতিষ্ঠা করলাম। কিন্তু যেই যুদ্ধ হলো মানুষ অনুভব করতে পারলো না দেবতা আমাদের কিছু করতে পারছে না, তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা বিবর্ণ হয়ে পড়েছে। তাই শান্ত হলুদ, তাই মানুষের বিশ্বাসে ফাটল ধরলো, তাই দেবতারা মন্দির থেকে রাস্তায় ছিটকে বেরিয়ে পড়ল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে দেবতারা না মানুষকে আর স্বপ্ন দেখাতে পারলো, না নিজেরা স্বপ্ন দেখতে পারলো। কারণ কি? তারা তো চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। তারা কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন। এবং তাদের স্বপ্ন দেখার ইন্ধন যোগাচ্ছিল কে? মানুষের বিশ্বাস। কিন্তু যখনই মানুষ বিশ্বাস হারিয়ে ফেললো তখন দেবতাদের স্বপ্ন ভেঙে গেল, যে আর তো মানুষ আমায় গুরুত্ব দেবে না, আমাকে প্রায়োরিটি দেবে না। তাই যেই দেব বিশ্বাসে ফাটল ধরলো তাদের স্বপ্ন ভেঙে গেল, তারা রাস্তায় ফুটপাতে শুয়ে পড়ল। দেখো টুকরো হয়ে, কারণ মন্দির ভেঙে গেছে, তো মন্দিরও তো ধ্বংস হয়েছে। শুধু বাড়ির ধ্বংস হয়েছে, শিশু ধ্বংস হয়েছে না, মন্দিরও ধ্বংস হয়েছে। তারা উল্টে পড়লো টুকরো টুকরো হয়ে মন্দির থেকে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? তারা শান্ত হলুদ দেবতা। শান্ত মানে কর্মক্ষমহীন, আর হলুদ মানে বিবর্ণ, জীর্ণতা, অর্থাৎ তাদের দৈব শক্তি লোপ পেয়েছে। এই হচ্ছে সমতলের বর্ণনা। এবার কবির বাড়িতে কি হয় দেখো। সেই মিষ্টি বাড়ি, জানি এমন মিষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী, সে যে আমার জন্মভূমি। আমাদের সবার কাছে এই জন্মভূমি প্রিয়। কবি তার বাড়িকে বললেন মিষ্টি বাড়ি। সেই বারান্দা, কবির বাড়িতে বারান্দা ছিল, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ঝুলন্ত বিছানা দুটো অর্থ, একটা পড়বে মায়ের কোল পড়বে, একটা হচ্ছে দোলনা। তাহলে সেই বারান্দায় আমি যখন দোলনায় ঘুমাতাম, গোলাপি গাছ, তা লাতিন আমেরিকার সেই গোলাপি গাছ, আর সেই গোলাপি গাছের ছড়ানো করতলের মতো পাতা। সেই গোলাপি গাছের পাতা কেমন না? ছড়ানো করতলের মতো। চিমনি, এগুলো কবির বাড়ির পরিবেশের বর্ণনা। বাড়ি এবং তার আশেপাশে কি ছিল? মিষ্টি বাড়ি ছিল, কবির বাড়িতে বারান্দা ছিল, যেখানে কবি ঝুলন্ত বিছানায় অর্থাৎ মায়ের কোলে স্ল্যাশ দিয়ে কি লিখবে? মায়ের কোলের সঙ্গে স্ল্যাশ দিয়ে দোলনায় ঘুমাতেন। গোলাপি গাছ ছিল, যার পাতা ছিল ছড়ানো করতল। করতল মানে হাত, এই হাতের তলের মতো গোলাপি গাছের পাতা দেখবে, গোলাপি বর্ণের গাছের পাতা সেখানকার এরকম ছড়ানো করতলের মতো, তাই বলেছে ছড়ানো করতলের মতো পাতা। চিমনি, এবং চিমনি হচ্ছে ওই ধোঁয়া বেরোনোর যে নলগুলো ঘর থেকে বাইরে থাকতো না, ওটাকে চিমনি বলে। জানো হয়তো অনেকেই বাড়িতেই আছে। প্রাচীন জলতরঙ্গ। জলতরঙ্গ কি? একটা বাদ্যযন্ত্র। জলতরঙ্গ কি না? একটা বাদ্যযন্ত্র, যেখানে দেখবে অনেকগুলো পাত্রে কিছু জল থাকে এবং সেখানে আওয়াজ করলে একটা তরঙ্গ শব্দ সৃষ্টি করে। তাই জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, সব চূর্ণ হয়ে গেল, কারণ যুদ্ধের অভিঘাতে। তাহলে যুদ্ধ যখন রক্তের আগ্নেয় পাহাড়ের মতো নেমে আসে, তখন শিশু আর বাড়িরা শুধু খুন হয় না, সমতলের মন্দির থেকে দেবতারা টুকরো হয়ে পথে পড়ে থাকে, অর্থাৎ মানুষের দৈব বিশ্বাসে ফাটল ধরে। দেবতারা যে হাজার হাজার বছর ধরে মন্দিরে বসে সুখ স্বপ্ন দেখছিল, তারা যখন মানুষকে রক্ষাই করতে পারলো না, সেভ করতে পারলো না, তাই কবি তাদের বললেন তারা শান্ত হয়ে গেছে, তাদের দৈব শক্তি লোপ পেয়েছে। আর হলুদ মানে বিবর্ণ হয়ে গেছে, তারা স্থবির হয়ে গেছে। তাই মানুষের দৈব বিশ্বাসে ফাটল ধরেছে। তাই তাদের স্বপ্ন দেখা শেষ হয়ে গেল, তারা রাস্তায় পড়ে রইল, তারা স্বপ্ন দেখতে পারল না। তারপর যুদ্ধ এসে গেল কবির বাড়িতে। কবির মিষ্টি বাড়ি, বারান্দা, প্রাচীন জলতরঙ্গ, ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছের চিমনি, সব চূর্ণ হয়ে গেল যুদ্ধে। আর একটা লাইন, যেখানে ছিল শহর। কোশ্চেন দেবে যুদ্ধে কবির বাড়ির আশেপাশে কোনো পরিবেশ বর্ণিত হয়েছে, আর যুদ্ধে শহরের কি পরিণতি হয়? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কাঠ কয়লা মানে কি? কাঠ পুড়ে কয়লা, তাই কাঠ কয়লা। দোমড়ানো লোহা মানে বাড়িঘর ধ্বংস হয়ে লোহা দুমড়ে পড়ে আছে।
মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। যখন মূর্তি ছিল পাথরের তখন দারুণ লাগছিল, কিন্তু যেই মূর্তির মাথাটা ভেঙে গেল, মাটিতে পড়ে গেল, তখন সেটা রূপ হলো কি বিভৎস। মৃত পাথরের মানে পাথরের মূর্তি ভেঙে পড়ে গেছে তাই মৃত। মানে পাথরের মূর্তিকে আমরা কখন জান ডালি, তো আমরা জীবনটা নেতাজির একটা স্ট্যাচু জান ঢেলে পুজো করি, জান ঢেলে পুজো করি, কিন্তু যেই মাথাটা ভেঙে নিচে পড়ে আছে তখন কিন্তু নেতাজিও মৃত হয়ে গেছে। তাই বলছি মৃত পাথরের মূর্তি, আর সেটা নিচে পড়ে আছে বলে তাকে বিভৎস দেখতে লাগছে। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ, মানে এত রক্তপাত ঘটেছে শহরে যে রক্ত শুকিয়ে কী হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে। এটা শহরের পরিণতি যুদ্ধে। কিন্তু এত কিছুর মধ্যেও, এত ক্ষয়ক্ষতির মধ্যেও, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটিকে কবির প্রিয়তমা, কবির প্রেমিকা, কবির স্বদেশ, অর্থাৎ স্বদেশ ভূমির সন্তানের জন্য প্রতীক্ষা, আমার অপেক্ষায়। প্রতীক্ষার কোনো অবসান হয়নি, অর্থাৎ ভালোবাসা অমর, ভালোবাসার কোনো কি নেই, ভালোবাসার কোনো মৃত্যুহীন, ভালোবাসা একটা মৃত্যুহীন মর্যাদা, ভালোবাসার কোনো মৃত্যু নেই। স্বদেশের কাছে কখনোই তার সন্তান মারা যান না। এই অপেক্ষার দ্বীপ জ্বলতে থাকে প্রত্যেকটা স্বদেশ ভূমির কাছে, তার স্বাধীনতা রক্ষার জন্যে কর্তব্যকর্মে যে সকল মানুষেরা চলে গিয়েছেন দেশ ত্যাগ করে, সেই দেশত্যাগী মানুষদের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে, সেই দেশত্যাগী মানুষদের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া মূল কাব্যের লা দেশিচাঁদা কবিতার মাধ্যমে। সেই কবিতাটাকে যিনি আমাদের জন্য কনভার্ট করেছেন তিনি নবরণ ভট্টাচার্য, তার বিদেশি ফুলের রক্তের ছিটে মূল কাব্যের অসুখী একজন কবিতায়। শুনে দেখো।